আহিয়ান ফোনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সরি মিস, আই এম নট এ ফ্যান অফ সুইটস। মিশকা ঘিঞ্চি দেশে বলল, আমার নাম মিশকা, আগেও বলেছি। আহিয়ান ওর দিকে না তাকিয়ে বলল, আই নো, বারবার মনে করিয়ে দেওয়ার কিছু নেই। তাহলে কেন মিস বলে ডাকছেন? অপরিচিত কাউকে নাম ধরে ডাকা আমার পছন্দ না। মিশকা এবার বাঁকিয়ে বলল, সন্ধ্যা থেকে 2বার পরিচিত হয়েছি, তারপরে বলছেন আমরা অপরিচিত। আহিয়ান আছে বিপদে। এই মেয়ে এসেছে পর থেকে জোকের মতন পেছনে লেগে আছে। হঠাৎই সামনে তাকিয়ে দেখলো রিহান এসেছে। রিহানকে দেখে মনে হয় ছেলেটার প্রাণ ফিরে পেল। রিহানের নাম ধরে ডাকতে ডাকতে বসা থেকে উঠে অন্যদিকে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত 12টা পেরিয়ে গেছে। ত্রিধার রুমের ভেতরে পায়চারি করছে। মেয়েটাকে ছিল না জানা পর্যন্ত আজকে আর ঘুম আসবে না মনে হয়। তখনই গেট দিয়ে গাড়ির প্রবেশ করার শব্দ শোনা গেল। ত্রিধা ছুটে গেল বেলকনিতে। দেখলো গেট দিয়ে শুরুতেই আহিয়ান ভাইয়ের বাইক ঢুকছে, তার পেছনে বড় পাপার গাড়ি। ত্রিধা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে রুমে এসে আবারও পায়চারি শুরু করলো। আহিয়ান ভাইয়ের নিজের রুমে আসার সময়টুকু যেন তার সহ্য হচ্ছে না। হঠাৎই মেয়েটাকে অবাক করে দিয়ে এত রাতে দরজায় কেউ নক করলো। ত্রিধা এগিয়ে গিয়ে দরজা খুলে দেখলো আহিয়ান ভাই দাঁড়িয়ে। ওর যেন আর তর সইছে না। আহিয়ানকে দেখা মাত্রই কিছু বলতে চাইলো, কিন্তু আহিয়ান ওকে আরেক দফা অবাক করে দিয়ে রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। ত্রিধাকে কিছু বলার সুযোগ না দিয়ে আহিয়ান বলল, কিরে এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? ত্রিধা খানিকটা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কি করে জানেন আমি জেগে আছি যে? আহিয়ান বেলকনির দরজাটা লাগিয়ে দিতে দিতে বলল, মধ্যরাতে রুমের লাইট জ্বালিয়ে ভূতের মতন বেলকনিতে দাঁড়িয়ে থাকলে আমি কেন? যে কেউ বলতে পারবে এই রুমে মালিক জেগে আছে। ত্রিধা এবার অলস ভঙ্গিতে বিছানে গিয়ে বসলো। সে আহিয়ান ভাইকে কিছুই বুঝতে দিতে চায় না তার ভেতরের অস্থিরতা। তাই একটু ব্যঙ্গ করে বলল, দিনকাল কেমন যাচ্ছে? নিশ্চয়ই খুব ভালো। আহিয়ান একটু সামনে এগিয়ে গিয়ে বলল, হঠাৎ আমার খবর নিচ্ছিস তুই? উপস, ভাবা যায়? বিয়ে করেছি 1 মাস হলো, এখন পর্যন্ত একদিনও তো আমার খবর নিলি না। আহিয়ানের কণ্ঠে স্পষ্ট অভিমান, কিন্তু ত্রিধা আজকে সেদিকে পাত্তা দিল না। অকপটে বলে উঠল, মেয়েটা কে ছিল? আহিয়ান হাতের ঘড়িটা খুলে ত্রিধার ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বলল, কোন মেয়েটা? ত্রিধা প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু সে এই মুহূর্তে রাখতে চায় না। তাই ঘন ঘন শ্বাস নিয়ে মনে মনে নিজে বলল, কুল ত্রিধা কুল, সুন্দর জামাই পেয়েছিস, একটু প্যারা তো সইতেই হবে। তারপর আহিয়ানের উদ্দেশ্যে আবারও বলল, যে মেয়েটা ছাদে আপনার সাথে পাশে দাঁড়িয়ে কথা বলেছিল সে কে ছিল? আহিয়ান আচমকা ত্রিধার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চুলে হাত বুলিয়ে দিয়ে মাথা ব্যথা করছে। মেয়েটা এখনই স্তব্ধ হয়ে বসে আছে। সেটা দেখে আহিয়ান ওর একটা হাত নিজের চুলে রেখে চোখ বন্ধ করে নিল। ত্রিধা আলতো হাতে আহিয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কে ছিল মেয়েটা? আহিয়ান চোখ বন্ধ রেখেই বলল, মেহেদির বোন। ত্রিধা বলল, বুঝলাম, কিন্তু এই মেয়ে আপনার সাথে কি করছিল? তুই তো ফোন সবই শুনেছিলি, তাহলে প্রশ্ন কেন করছিস? ত্রিধার কিছু বলতে পেল না, কারণ মেয়েটা কথা বলতে চাইলেও আহিয়ান ভাই তেমন কোনো কথা বলেনি। সে নিজেই কানে শুনেছে। তাছাড়া মেয়েটার কাছে আহিয়ান ভাই তাকে স্ত্রীর পরিচয় দিয়েছে, এতেই সে খুশি। তবুও কেন জানি উনি বাড়ি না ফেরা পর্যন্ত বুকের ভেতর অস্থিরতা কাজ করছিল। এই যে লোকটা ত্রিধার হাঁটুতে মাথা রেখে শুয়ে আছে, মনে হচ্ছে সারা পৃথিবীর সুখ তার কাছে এসে ধরা দিয়েছে। হঠাৎ আহিয়ানের নড়েচড়ে ত্রিধার পেটে মুখ গুজে দিয়ে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তে যেন মেয়েটার সারা শরীর কেঁপে উঠল। আহিয়ানের নিঃশ্বাস ত্রিধার পেট ছুঁয়ে যেতেই যেন সারা শরীরের শিহরণ বয়ে যাচ্ছে। আচমকা আহিয়ান বলল, ত্রিধা। ত্রিধা কাঁপা কণ্ঠে জবাব দিল, হুম। তুই কি আগে থেকে মেহেদিকে চিনতি? হ্যাঁ। কবে থেকে? কলেজ জীবন থেকে, যখন থেকে জুয়ের সাথে সম্পর্ক। ও, আর এহসানকে? ভার্সিটি ওঠার পর প্রথম পরিচয় হয়েছিল।
তোদের পরিচয়টা কি মেহেদির মাধ্যমে হয়েছে? হুম, মেহেদি ভাইয়ার বন্ধু এহসান নেওয়াজ। আই নো, বাট তোদের পরিচয়টা কিভাবে হয়েছে জানতে পারি? ত্রিধা খানিকটা বিরক্ত হয়ে বলল, এই সময় এসব প্রশ্ন কেন? এমনি বল কিভাবে হয়েছে। ত্রিধা বর্ণিতা না করে সরাসরি বলল, একদিন জুই মেহেদি ভাইয়ার সাথে ভার্সিটির কাছাকাছি একটা কফি শপে দেখা করতে গিয়েছিল। জুইয়ের সাথে আমিও ছিলাম। সেখানেই আমি প্রথমবার দেখি এহসানকে। একটু একটু পরিচয়ও হয়। তার কিছুদিন পর মন্ত্রীর বাড়ি থেকে খানবাড়ির সবাইকে ইনভাইট করে। আমি, পাপা, বড় পাপা, ফুপি, মাম্মা ও আদিবা সেখানে যাই। সেখানে আবারও দেখা হয় এহসানের সাথে। পরবর্তীতে জানতে পারি এহসান মন্ত্রীর নাতি। আমরা মূলত এহসানের বাড়িতেই বেড়াতে গিয়েছি। তার কিছুদিন পর হঠাৎ শুনলাম এহসানের ফ্যামিলি ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। তারপর থেকে বাকিটা তো আপনি জানেন। হঠাৎই ত্রিধার পেটের ভেতরে হালকা একটু শব্দ হলো, খিদেতে। জামাইয়ের টেনশনে টেনশনে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। আহিয়ান এতক্ষণ ওর পেটে মুখ গুজে থেকে সকল কথাই শুনছে। হঠাৎ এমন শব্দে মুখ তুলে তাকিয়ে বলল, তোর কি খিদে পেয়েছে অনেক? এখনও ডিনার করিসনি? ত্রিধা মুখ ভোঁতা করে উত্তর দিল, না, ভেবেছি আপনি আসলেই খাবো। আহিয়ান এবার উঠে বসলো। তারপর একটু কঠোর কণ্ঠে বলল, তুই আমার জন্য এত রাত পর্যন্ত না খেয়ে কেন বসে আছিস? তুই জানতি না আমি ফুপি বাড়ি থেকে খেয়ে আসবো? ত্রিধা আমতা আমতা করে বলল, না মানে জানতাম, কিন্তু টেনশনে টেনশনে খেতে ইচ্ছে করেনি। আহিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তোর কিসের এত টেনশন? আমি কি পালিয়ে যাচ্ছি অন্য কারোর সাথে? ত্রিধা আর কিছুই বলার পেল না। চুপচাপ খানিকটা অভিমানী দৃষ্টি নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আহিয়ান ওকে জোর করে নিজের দিকে ফেরালো। তারপর আদরে কণ্ঠে বলল, কি হয়েছে আমার পিচ্চি বউটার? ত্রিধা মুখটাকে কাদো কাদো করে বলল, শুনুন, আপনি তো পরিপাটি হয়ে কোথাও যাবেন না, আর সবসময় অগোছালো হয়ে বাহিরে যাবেন। আহিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কেন? ত্রিধা নিচের দিকে তাকিয়ে হাতের তালুতে নখ খুঁড়তে খুঁড়তে বলল, আশেপাশে ভূত পেতনি অভাব নেই, তাদের নজর লাগবে। আহিয়ান এবার মৃদু শব্দ করে হেসে উঠল। তবুও নিস্তব্ধ রাতে ওর হাসির ঝংকার সারা রুমে ছড়িয়ে পড়ল। আহিয়ান হাসতে হাসতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি খেয়ে এসেছি, তুই গিয়ে খেয়ে নে। কথাটা বোধহয় ত্রিধার পছন্দ হলো না, তাই চুপচাপ অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। আমার খিদে নেই। আহিয়ান বুঝলো তার পাগলিটার অভিমান। তবুও কিছু না বলে দরজার দিকে গেল। ওর কান সারা শব্দ না পেয়ে ত্রিধার রাগটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। পেছনে ফিরে দেখতে চাইল আহিয়ান ভাই চলে গেছে কিনা। তখনই নিজেকে শূন্যে অনুভব হলো। ভালোভাবে তাকিয়ে দেখলো সে আহিয়ান ভাইয়ের কোলে। লোকটা ওকে পাজকলো করে তুলে খোলা দরজা পেরিয়ে ড্রয়িং রুমের দিকে যাওয়া শুরু করলো। সিঁড়ি দিয়ে নামার সময় ত্রিধা ছটফটিয়ে হাত পা নাড়তে নাড়তে বলল, ছাড়ুন আমায়, প্লিজ নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। আহিয়ান সামনের দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, দেখলে দেখুক, আমি কি কাউকে ভয় পাই নাকি? আমার বউ, আমি কোলে তুলেছি, তাতে কি? ত্রিধা বারবার একই কথাই বলছে, প্লিজ আমায় নামিয়ে দিন, আমি নিজে গিয়ে খেয়ে নিচ্ছি। কিন্তু আহিয়ান শুনল না। ওকে সোফায় বসিয়ে দিয়ে বলল, তুই এখানে চুপচাপ বসে থাক, আমি আসছি। ত্রিধা তাকিয়ে তাকিয়ে দেখল আহিয়ান ভাই কিচেনের দিকে যাচ্ছে। মিনিট কয়েক পর লোকটা ফিরে এলো, হাতে খাবারের প্লেট। কোনো কথা না বলে চুপচাপ ওর পাশে এসে বসলো। অতঃপর ভাত মাখিয়ে মুখের সামনে ধরলো। পুরোটা সময় ত্রিধা স্তব্ধ হয়ে তাকিয়েছিল আহিয়ানের দিকে। হাকর। আহিয়ানের কথায় মেয়েটার ঘোর কাটলো। আহিয়ান আবারও বলল, তাড়াতাড়ি খেয়ে নে, রাত অনেক হয়েছে। কিছুক্ষণ পরে আবারও সেহরির জন্য উঠতে হবে। ত্রিধা কিছুটা খাবার খেয়ে বলল, আপনি খাবেন না? আহিয়ান ত্রিধার মুখে খাবার তুলে দিতে দিতে বলল, না, আমি খেয়ে এসেছি। ত্রিধা আরেকটু খেয়ে বলল, আমি আর খাবো না, পেট ভরে গেছে। আহিয়ান এবার খানিকটা কঠিন সুরে বলল, তুই এত শুকনো কেন? মনে হয় ফু দিলে উড়ে যাবি। আমার এত চিকেন বউ পছন্দ না। ত্রিধা মুখে খাবার নিয়ে অস্পষ্ট সুরে বলল, তাহলে কেমন বউ পছন্দ? আহিয়ান সরাসরি বলল, একটু গোলুমোলু বউ পছন্দ, যাতে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে। ত্রিধা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল।
এটা দেখে আহিয়ান ওর মুখে খাবার তুলে দিয়ে বলল, তোর হাতে এখনো অনেকটা সময় আছে। পার্মানেন্টলি আমার সাথে থাকার আগে ঠিক মতন খাওয়া দাওয়া করে একটু মোটা হ। ত্রিধা এবার অভিমানী কণ্ঠে বলল, তার মানে এখন আমাকে আপনার ভালো লাগে না? আহিয়ান হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলল, হায়রে মহিলা জাতি, আমি বলতে চাই কি আর উনি বুঝে কি? ত্রিধা খানিকটা রেগে গেছে, বুঝতে পেরে আহিয়ান ওকে আরও জ্বালাতে থাকলো। একসময় খাওয়া শেষ করে দুজনেই উপরে গেল নিজেদের রুমের দিকে। ত্রিধা নিজের রুমে ঢুকে দরজা লক করবে তার আগেই আহিয়ান দরজা ধাক্কা দিয়ে রুমের ভিতরে মাথা ঢুকিয়ে বলল, সেহরির টাইম হতে আর মাত্র 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টা তো রুমে থাকি। ত্রিধা রাগে ফুঁসতে ফুঁসতে আহিয়ানকে সরিয়ে দরজা লাগিয়ে দিল। ত্রিধাকে জ্বালাতে পেরে আহিয়ান হাসতে হাসতে এবার নিজের রুমের দিকে চলে গেল। আজ 29 রমজান। এবছর 29টা রোজা হওয়ার সম্ভাবনা আছে, তাই সন্ধ্যা থেকে পুরো দেশের মানুষ অপেক্ষায় আছে চাঁদ দেখার। ঈদের ঘিরে খানবাড়িতেও প্রচুর ব্যস্ততা। পদ্ম গতকালকে ছুটি নিয়ে বাবা মা সহ দেশের বাড়িতে পাড়ি জমিয়েছে, তাই পুরো সংসারের কাজের দায়িত্ব পড়েছে বাড়ির 3 বউয়ের উপর। আহিয়ান এই বছরের শেষ ইফতার পরিবারের সাথে করেনি। মৃদুল, রিহান, অলোক ও নির্জন এর সাথে ইফতার পার্টি করেছিল, তাই সে বাড়িতে নেই। আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান ইফতারের পর থেকে টিভির সামনে বসে আছে চাঁদ দেখার কমিটির কাছ থেকে চাঁদের খবরটা জানার জন্য। একটু পরে ওনাদের পাশে এসে বসলো আবির, তানবীর ও আদি। আদিবা সারা বাড়িতে ছোটাছুটি করছে। তখনই সকলের খুশি আরও 3 গুণ বাড়িয়ে দিতে মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হলো, পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গিয়েছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আদিবা খুশিতে এক চিৎকার দিয়ে বলল, ইয়াহু, কালকে ঈদ! বলেই সে সিঁড়ি দিয়ে 3য় তলায় দিকে যেতে যেতে চিৎকার দিয়ে স্লোগান দিল, 1 2 3 3.5, কালকে হলো ঈদের দিন। 1 2 3 3.5, কালকে হলো ঈদের দিন। আদিবার স্লোগান শুনে ড্রয়িং রুমের সকলে হেসে দিল। আহিয়া নিজের রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে দেখল দুষ্ট আদিবার ঈদের আনন্দ। আদিবা স্লোগান দিতে দিতে আহিয়ার কাছে গেল, তারপর আহিয়াকে টেনে নিয়ে গেল ত্রিধার রুমে। ওরা দুজনই গিয়ে দেখল রুমের কোথাও কেউ নেই। আহিয়া মনের সন্দেহ দূর করতে বেলকনিতে চুপি দিল, দেখল ত্রিধা বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার নজর খানবাড়ির গেট পেরিয়ে মেইন রাস্তায়, যেখানে একদল যুবক ও শিশুরা ঈদ আনন্দের স্লোগান নিয়ে রাস্তায় বের হয়েছে। মাঝে মাঝে ভেসে আসছে আতশবাজি ও পটকা ফাটানোর শব্দ। ত্রিধার সাথে সাথে আহিয়া ও আদিবাও যোগ হলো। ছোট আদিবা আহিয়াকে ডেকে বলল, আপু, আমি দেখতে পাচ্ছি না, আমাকে কোলে নাও। আহিয়া সঙ্গে সঙ্গে ওকে কোলে নিয়ে দাঁড়ালো। 3 বোন একসাথে কিছুক্ষণ রাস্তা দিয়ে যাওয়া মিছিল দেখলো, অতঃপর মেহেদির কোণ হাতে নিয়ে 3জন ড্রয়িং রুমে এসে বসলো। মেঘ বারবার বলল, আগে রাতের খাবার খেয়ে নে, তারপর হাতে মেহেদি লাগা। কিন্তু মেয়েরা তা মানতে নারাজ। কিছুক্ষণ আগে ইফতার করার কারণে তাদের এই মুহূর্তে খিদে পাচ্ছে না। আহিয়ার হাত মেহেদি লাগানোর জন্য বরাবরই দক্ষ। ত্রিধা ও আদিবা আজকে আহিয়ার থেকে মেহেদি লাগাবে। মেঘ যদিও বলেছিল ওদেরকে পার্লারে নিয়ে যাবে মেহেদি লাগাতে, কিন্তু ত্রিধা বলল সে আহিয়ান থেকেই লাগাতে চায়, তাই আর পার্লারে যাওয়া হয়নি। 3 বোন একসাথে বসেছে মেহেদি লাগাতে। আহিয়া প্রথম ত্রিধার হাত ধরল মেহেদি লাগানোর জন্য। সেটা দেখে আদিবা কোনো কথা ছাড়াই জোরে চিৎকার করে কেঁদে উঠল। আকস্মিক কাজে আহিয়াও ত্রিধা হকচকিয়ে উঠল। কেউ কিছু বুঝে ওঠার আগে আদিবা ফ্লোরে পা বিছিয়ে বসে কান্না শুরু করলো। আদি এগিয়ে এসে আসলো মেয়ের কোলে নিতে। সেটা দেখে আদিবা আরেকটু আহ্লাদে ফ্লোরে শুয়ে পড়ল। আহিয়া ও ত্রিধা তখনও থতমত খেয়ে তাকিয়ে আছে। কী থেকে কী হলো তারা কিছুই বুঝতে পারছে না। কিচেন থেকে রায় এগিয়ে এসে মেয়েকে কোলে নিতে চাইল, কিন্তু মেয়েটা কোনো কথাই শুনছে না। অবশেষে রায় বলল, আদিবা, তুমি উঠে বসো মা, তোমার আপু তোমার হাতের মেহেদি লাগিয়ে দিবে। ত্রিধা আপুকে পরে দিবে। মুহূর্তে আদিবা উঠে বসলো। ছোট ছোট হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে খিলখিলিয়ে হেসে উঠল। ত্রিধার চোখ তো কঠোর থেকে বেরিয়ে পড়ার অবস্থা। আহিয়া এখনও থতমত খেয়ে তাকিয়ে আছে আদিবার দিকে। মূলত তারা কেউই এতক্ষণ বুঝতে পারেনি ওর কান্নার কারণ, কিন্তু আদিবার
মাম্মা এক মুহূর্তে বুঝে গেছে মেয়ের কান্নার কারণ। রায় মেয়েকে কোলে নিয়ে আহিয়ার সামনে বসলো। তারপর মেয়ে ছোট্ট হাত ধরে রেখে আহিয়াকে বলল মেহেদি লাগিয়ে দিতে। আহিয়া সুন্দর ডিজাইন করে আদিবার 2 হাত ভরে মেহেদি লাগিয়ে দিল। আদিবা তো মহা খুশি। ঘুরে ঘুরে পুরো বাড়ির সবাইকে দেখাচ্ছে নিজের হাতের মেহেদি। আদিবা চলে যেতেই ত্রিধাকে মেহেদি লাগিয়ে আহিয়া নিজের মাম্মামকে কিচেন থেকে ধরে আনলো। মেঘ হাতের কাজ ফেলে এই মুহূর্তে মেহেদি লাগাতে আসতে চায়নি, কিন্তু মেয়ে জোর করে এনে মেহেদি লাগাতে বসিয়েছে। আহিয়ার ইশারায় ত্রিধা কিচেন থেকে বন্যা ও রায়কে ধরে আনলো। আহিয়া একে একে 3জনকে মেহেদি লাগিয়ে দিয়ে নিজের হাতেও লাগালো। দেখতে দেখতে রাত বেজে এলো 10টা, কিন্তু 3 বউ ও মেয়েরা হাতে মেহেদি লাগিয়ে বসে আছে। এদিকে বাড়ির পুরুষদের ডিনারের সময় হয়ে গেছে। মেয়ে বউদের হাতে মেহেদি দেখে তারা কিছু বলতেও পারছে না। মালিহা খান সেটা লক্ষ্য করে হালিমা খান ও আকলিমা খানকে নিয়ে গেল কিচেনে। ওনাকে যেতে দেখে মেঘ, বন্যা ও রায় যেতে চাইল, কিন্তু মালিহা খান ধমক দিয়ে ওদের বসিয়ে রাখলো সেখানেই। অতঃপর বাড়ির 3 কর্তি আগের মতো স্বামী সন্তানকে খাবার পরিবেশন করে খাওয়ালেন। সকলের খাওয়া শেষে মালিহা খান ভাতের একটা থালা নিয়ে এসে বসলেন বৌমা ও নাতনিদের কাছে। তারপর একে একে ওদেরকে উনি নিজ হাতে খাইয়ে দিলেন। শহরের রাস্তার ব্যস্ততা পেরিয়ে রিহানের শান্তিময় চিলি কোঠার ঘরে আড্ডা দিচ্ছে আহিয়ান, রিহান, মৃদুল, অলোক ও নির্জন। সেই সন্ধ্যা থেকে তারা এখানেই বসে আছে একসাথে। এই পঞ্চপাণ্ডব ইফতারের পর আড্ডা জমিয়েছে। আড্ডার এক সময় তারা ঠিক করলো তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। এটা মূলত মৃদুলের বুদ্ধি ছিল। শুরু থেকে যতবার আহিয়ানের দিকে বোতল ঘুরছে ততবারই আহিয়ান ট্রুথ নিয়েছে, কারণ তার বিশ্বাস তার লাইফে এমন কিছু নেই যেটা তার বন্ধুরা জানে না। সকলের দিকে একবার 2বার বোতল ঘুরলেও মৃদুলের দিকে এই প্রথমবার ঘুরল। সেটা দেখে সকল বন্ধুরা একসাথে হাততালি দিল। মৃদুলের দিকে বোতল যেতেই রিহান বলল সে প্রশ্ন করতে চায়। প্রশ্নের কথা শুনে মৃদুল ভয়ে বলল আমি ডিয়ার নিব। এবার রিহান শয়তানি হাসলো। সে তো এটাই চেয়েছিল। রিহান জানে সে যা বলবে মৃদুল তার উল্টোটা বেছে নিবে, আর হলো তাই। রিহান দাঁত বের করে হেসে বলল কি ডেয়ার দিই তোরে বলতো বন্ধু। মৃদুল শীতে কাপড় নাটক করে বলল এই শীতে এখন গোসল করতে বলিস না প্লিজ। রিহান শয়তানি হেসে বলল ছি বন্ধু, আমাকে ছোট লোক ভাবার কারণে তুই আমার চেয়েও বড় ছোট লোক। তুই ভাবলে কি করে এসব ছোট লোকই চিন্তা ভাবনা আমি করব। মৃদুল বাদে সকলে মিটে মিটে হাসছে। মৃদুল কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কি করবি সরাসরি বল। রিহান হাসতে হাসতে বলল বেশি কিছু না, শুধু তোকে একটা রং নাম্বার দেব, আর সেই নাম্বারে মানুষটাকে তোকে পটাতে হবে। মৃদুল এবার কপাল কুঁচকে বলল যদি সেটা কোনো ছেলে বা বয়স্ক বুড়ো হয়। এটা শুনে দীর্ঘক্ষণ পর মুখ খুলল আহিয়ান। মৃদুলের মুখের দিকে তাকিয়ে বলল যদি কোনো ছেলে হয় তাহলে সেই ছেলেকে পটিয়ে তার বোনের নাম্বার নিবি। যদি বয়স্ক কেউ হয় তাহলে তার নাতনির নাম্বার নিবি। আর যদি মধ্যবয়স্ক হয় তাহলে তার মেয়ের নাম্বার নিবি। কিভাবে পটাবি জানি না। মৃদুল মুখভঙ্গি চিন্তিত করে বলল আমি এসব পারবো না দোস্ত, দয়া করে অন্য কিছু করতে বল। আমি এসব ছেলে ও বুড়োকে পটিয়ে ফোন নাম্বার নিতে পারবো না, প্লিজ বন্ধু অন্য কিছু দে। তখনই পাশ থেকে অলোক বলল তোকে কে বলেছে ফোনের ওপাশের মানুষটা ছেলেই হবে। মৃদুল বিরক্ত হয়ে বলল আমি জানি সেটাই হবে। রিহান মৃদুলের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে উল্টো পাল্টা 11টা ডিজিটের একটা নাম্বার তুলল। তারপর এগিয়ে গিয়ে বলল কল দে। ছেলেটার হাত কাঁপছে ফোন দিতে। নির্জন রিহানের হাত থেকে ফোন নিয়ে সরাসরি কল দিল সেই নাম্বারে। তারপর ধরিয়ে দিল মৃদুলের হাতে। 4 বন্ধু বেশ মজায় আছে, কিন্তু মৃদুলের বুক দূর দূর কাঁপছে। কিছুক্ষণ রিং হওয়ার পর ছেলেটাকে অবাক করে দিয়ে ফোনের উপাস থেকে ভেসে আসলো মিষ্টি চিকন এক মেয়েলি কণ্ঠস্বর আসসালামু আলাইকুম। মৃদুল চুপ করে রইল, কি বলবে বুঝতে পারছে না। তার হাত পা অঝরে কাঁপছে। পাশে থেকে বন্ধুলোকে উৎসাহ দিচ্ছে কথা বলতে। ছেলেটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন। মৃদুল চুপ করে থেকে বন্ধুদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল।
সেটা দেখে পাশ থেকে অলোক শিখিয়ে দিল, জিজ্ঞেস কর কেমন আছে। মৃদুল নত কণ্ঠে মিনমিনিয়ে বলল, কেমন আছেন। মৃদুলের এত আস্তে কথা বলা মেয়েটা হয়তো শুনতে পায়নি, তাই আবারও জিজ্ঞেস করলো, কিছু বলেছেন। আর আপনি কে। মৃদুল আমতা আমতা করে বলল, আমার নাম মৃদুল। সঙ্গে সঙ্গে ফোনের উপাস থেকে ভেসে এলো, সরি মিস্টার মৃদুল, আমি এই নামে কাউকে চিনি না, আপনি রং নাম্বারে কল দিয়েছেন। বলে মেয়েটা ফোন কেটে দিল। মৃদুল কান থেকে ফোন নামিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কল তো কেটে দিয়েছে, এই মেয়েকে আমি কিভাবে পটাবো। তাছাড়া কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে এই মেয়ে বোম্বাই মরিচের থেকেও বেশি ঝাল। ওর কথা শুনে বন্ধুরা সবাই হেসে দিল। অলোক মৃদুলকে উৎসাহ দিয়ে বলল, আরেকবার কল দে, দেখ এবার পটে কিনা। অলোকের কথায় বাকি তিনজনও সহমত করলো। মৃদুল আবারও কল দিয়ে ফোনের স্পিকার লাউডে দিল। এইবার মেয়েটা কল রিসিভ করে সালাম দিল না, সরাসরি বলল, অসভ্য বেয়াদব লোক, মেয়ে মানুষ দেখলেই কথা বলতে ইচ্ছে করে। লুচ্চা বদমাস, আর একবার যদি কল দিস তোর নামে আমি ইভটিজিংয়ের মামলা করব, মাইন্ড ইট। বলে মেয়েটা ফোন কেটে দিল। মৃদুল তো কাঁদাকুদা অবস্থা। বন্ধুরা হাসতে হাসতে একজন আরেকজনের উপরে ঢলে পড়ছে। রিহান হাসতে হাসতে মৃদুলের উদ্দেশ্যে বলল, তুই তোর টাস্ক কমপ্লিট করতে পারিসনি, তাহলে এখন শাস্তি স্বরূপ কী নিবি।